স্বাগত ভোটের ট্রেনের ১৯৯তম পর্বে। প্রতিদিনের মতো আজকের আয়োজনে আমরা কথা বলবো ভোট, রাজনীতি, বিচার, সংস্কার, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে। আলোচনা করব নিবন্ধন প্রতীক মেলার পর জনতার সমর্থন ভোট কতটা মিলবে বাংলাদেশ জামায়াত ইসলামীর, কিংবা নির্বাচন সামনে রেখে কতটা প্রাসঙ্গিক বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি, ইসলামী দলগুলোর জোট। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি আজহার লিমন। আজকের আলোচনায় যাব, চলুন তার আগে দেখে নেই আজ ভোট রাজনীতি নিয়ে রাজনীতির ময়দানে কী কী আওয়াজ এসেছে। আমরা যেটা দেখছি যে আজকে নির্বাচন কমিশনের একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বিএনপির প্রেস উইং থেকে একটি খবর এসেছে, তারা বলছে যে শেরেবাংলা থানায় দায়ের করা নির্বাচনী মামলায় বাদ পড়া সাবেক নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার নাম যুক্ত করবে তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করেছেন বাহিনী প্রধানেরা। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরে থেকে তিনি বলেছেন যে চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। আজ এসব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আতাউর ভাই, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। শুরুতে আমরা এই চলতি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করি। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা তাদের প্রতীকও ফিরে পেল নিবন্ধন ফিরে পাবার পর, এবং এটি পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনি বললেন যে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার জন্য জুলাই যোদ্ধাদের ধন্যবাদ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। আপনার কাছে প্রশ্নটা হলো যে এই নিবন্ধন ফিরে পাবার ব্যাপারে তারা যেহেতু রাজনীতির মাঠে আপনাদেরও সহ রাজনৈতিক দল, এটা কিভাবে আপনারা দেখছেন, এবং তারা যে একটা পর্যবেক্ষণ দিল যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এইটাকে আপনারা কিভাবে দেখেন? আপনারাও কি তাই মনে করেন? ধন্যবাদ। আসলে এই যে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন পাওয়া এবং প্রতীক পাওয়া, এটাকে আমরা মনে করছি যে তারা ন্যায় বিচার পেয়েছে। বিশেষ করে তাদের নিবন্ধন এবং প্রতীক অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশ জামায়াত ইসলামী অতীতে প্রত্যেকটা জাতীয় নির্বাচনে, যেগুলো প্রশ্নবিদ্ধ ছিল না, প্রায় প্রত্যেকটা জাতীয় নির্বাচনে যেহেতু অংশ নিয়েছে এবং পার্লামেন্টের প্রায় প্রতি পার্লামেন্টই তাদের প্রতিনিধি ছিল। এখন আওয়ামী সরকার তাদের পতনের কয়েকদিন আগে অন্যায়ভাবে তাদেরকে নিষিদ্ধ করেছিল, তারও আগে তাদের নিবন্ধন এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। যাই হোক, তারা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তারা তাদের নিবন্ধন এবং প্রতীক ফিরে পেয়েছে। এটা আমরা মনে করি তারা ন্যায্যতা পেয়েছে। আরেকটা বিষয়, আপনি নির্বাচন কমিশনের বিষয়ে যে বিষয়টা বলেছেন, যে আমরা নির্বাচন কমিশনের বিষয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা হলো যে যেহেতু এখন সংস্কার কার্যক্রম চলছে, সংস্কারের কিছু বিষয় আছে যেগুলো নির্বাচন রিলেটেড। নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে এবং নির্বাচন কমিশনের ক্ষমতা কতটুকু হবে, এই সমস্ত বিষয়, কিছু মৌলিক বিষয় সংস্কার ঐক্যমত্য কমিশনের আলোচনা এজেন্ডায় আছে। অতএব আমরা দেখতে চাই যে এখানে সংস্কার কতটুকু হয়, আর সংস্কারের পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন নিয়ে কথা বলবো। কারণ হলো এখন যে নির্বাচন কমিশন হয়েছেন, যারা এখানে আছেন, তারা পূর্বের আইনে হয়েছে। অতএব যদি নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবনা এখানে বাস্তবায়িত হয়, তাহলে নতুন প্রস্তাবের আলোকে, নতুন সাংবিধানিক আইনের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন হবে, এটাই আমরা প্রত্যাশা করি। অতএব আমরা এই নির্বাচন কমিশনের ব্যাপারে কোনো মূল্যায়ন করতে চাই না। আপনারা চাচ্ছেন যে নতুন আইন এবং নতুন নির্বাচন কমিশনার, কিন্তু এই যে যেটা এখনকার যে নির্বাচন কমিশনার, এটা কি শুধুমাত্র পুরনো আইনে এটি গঠিত হয়েছে সার্চ কমিটির মাধ্যমে? এই শুধুমাত্র এই একটি কারণে কি আপনারা তাদের ব্যাপারে মন্তব্য করতে চাচ্ছেন না বা তাদের পরিবর্তন চাচ্ছেন? না, এখানে বিষয় হলো যে নির্বাচন যেহেতু অতীতে
যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলো শুধু ফেসিবাদী দলগুলোই যে এর জন্য দায়ী আমরা এটা মনে করছি না। কারণ এই নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনী আইন এই সব কিছুই কিন্তু কিছু না কিছু এই অতীতের প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর জন্য দায়ী। তো এই জন্যে আমরা মনে করছি যে যদি মৌলিক সংস্কার হয়, পরবর্তীতে রাজনৈতিক দলগুলো তারা অবশ্যই নতুন সংস্কারের আলোকে সব কিছু চাবে। সেক্ষেত্রে নতুন রাজনৈতিক দলও কিছু নিবন্ধিত হবে, তাদেরও প্রত্যাশা থাকতে পারে। এই জন্যে পরবর্তীতে সকলের আলোচনার ভিত্তিতে আশা করি সামনের বিষয়গুলো ফয়সালা হবে। আর বর্তমান নির্বাচন কমিশন তারা তো আসলে এখনো পর্যন্ত কোনো পরীক্ষা দেয় নাই, কোনো পরীক্ষায় তার উত্তীর্ণ হয় নাই। অতএব তাদের ব্যাপারে ভালো মন্দ আমরা এই মুহূর্তে মন্তব্য করতে চাই না। স্পষ্ট আতাউর ভাই, আপনারা এবং আপনাদের সহ আরও কয়েকটি রাজনৈতিক দল তারা সংস্কারের যে প্রশ্নে ঐক্যমত্য কমিশন সহ বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে আপনারা বলছেন যে মৌলিক সংস্কার যদি হয়, আপনার কাছে প্রশ্নটা হলো যে এই মৌলিক সংস্কার বলতে আপনারা কি কি বিষয়গুলো বোঝাচ্ছেন? বিশাল তো মানে 166টি সংস্কার প্রস্তাব। আরেকটা ব্যাপার, যদি এইগুলো না হয়, ঐক্যমত্য কমিশনে সবাই একমত হবে না, এরকমই একটা কথা আছে, আপনারাও সেই কথাও বলছেন। তাহলে আপনারা কি করবেন? এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব আতাউর ভাই, কিন্তু তার আগে যেতে হবে একটু বিরতিতে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছি বিরতিতে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আতাউর ভাই, আপনার কাছে দুইটা প্রশ্ন রেখে গিয়েছিলাম। আপনারা অনেক রাজনৈতিক দলের যারা মুখপাত্র নেতা আছেন তারা বলছেন মৌলিক সংস্কারগুলো হতে হবে। তো দুইটা প্রশ্ন এটা ছিল যে মৌলিক সংস্কার বলতে আপনারা কী বোঝান, 166টা প্রস্তাবের মধ্যে কোনগুলোকে আপনার কাছে মৌলিক মনে হয়? আর দ্বিতীয়ত, এটা যদি না হয় তখন কি হবে? যেমন যে এনসিপি তো বলল যে তারা তাহলে জুলাই সনদেই যাবে না যদি এইগুলো না থাকে, আপনাদের অবস্থানটা কি হবে? না, এখানে মৌলিক সংস্কার বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, জনগণের প্রত্যাশা হলো যে জনগণ এখানে একটা ভালো রাজনীতি চায়, ভালো দেশ চায়, সুশাসন চায়, ন্যায় বিচার চায়, এবং অতীতের রাজনীতি যাতে দেশে ফিরে না আসে, অতীতের দুঃশাসন, দুর্নীতি এগুলো যাতে ফিরে না আসে, অতীতের কর্তৃত্ববাদী শাসন, স্বৈরাচারী শাসন এগুলো যাতে ফিরে না আসে, এবং অতীতের দলীয়করণ এই বিষয়গুলো যাতে ফিরে না আসে, কর্তৃত্ববাদী শাসনটা যাতে ফিরে না আসে। তো এই জন্যে সাংবিধানিক কিছু সংস্কার প্রয়োজন, এখানে নির্বাহী বিভাগের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগের সংস্কার প্রয়োজন, পুলিশ বিভাগ, মানে যেই বিষয়গুলো আসলে এই সংস্কার কমিশনগুলো নিয়ে এসেছে, আমরা মনে করি এখানে মূল জায়গাগুলো যদি সংস্কার না হয় তাহলে আসলে এই যে জুলাই অভ্যুত্থান হলো, এত মানুষের জীবন গেল, এটা পুরাই না আতাউর ভাই, আপনারা তো এই কথাগুলো বলেছেন, কিন্তু আপনারা কি এইভাবে একটা মানে নাম্বারিং করতে পারেন যে 1 2 3 4 5 6 এই কটা বিষয় আমরা চাই? মানে মৌলিক সংস্কার একটা কি এক ধরনের মানে রাজনৈতিক বক্তব্য বা পলিটিক্যাল রেটরিকে পরিণত হচ্ছে এখানে? না, এখানে আমাদের সুনির্দিষ্ট যে জায়গাটা, আমরা নিজে সংস্কার কমিশনের কিছু প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি, আবার আমরা বাস্তবতার আলোকে, জনপ্রত্যাশার আলোকে আমরা কিছু নতুন প্রস্তাবও করেছি। সেখানে আমাদের মূল জায়গাটা বারবার যেখানে এসে বাংলাদেশে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, রাজনীতিক সহিংসতা হয়েছে, সেটা হলো নির্বাচনের জায়গা, বা দুঃশাসন চেপে বসেছে, কর্তৃত্ববাদী শাসন চেপে বসেছে, সেটা হলো নির্বাচনের জায়গা। আমরা নির্বাচনী প্রক্রিয়াটা নিয়ে আমরা বলেছি এখানে সংস্কার প্রয়োজন, যে এখন বিদ্যমান যে নির্বাচন ব্যবস্থা আমরা বলেছি এটা পরিবর্তন করে, যেহেতু এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, আমরা বলেছি উভয় কক্ষেই এখানে পিআর পদ্ধতিতে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম পদ্ধতিতে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে আমরা নির্বাচন চাচ্ছি। আমরা এই নির্বাচন ব্যবস্থাটা যদি এখানে সেটেল না হয়, যদি আগের মতো নির্বাচন ব্যবস্থা থাকে, তাহলে তো সেই আগের মতো দুর্বৃত্তায়নের রাজনীতি হবে, কালো টাকা পেশি শক্তি যাদের আছে তারাই নির্বাচিত হবে, ভালো মানুষের নির্বাচিত হওয়ার সুযোগ কম থাকবে। অতএব এখানে আমাদের মূল যে আমাদের সংস্কারের বিষয়টা, সেখানে এটাতে আমরা বেশি জোর দিতে চাচ্ছি।
আরেকটা বিষয় হলো প্রশাসন এখানে নিরপেক্ষ থাকতে হবে। এই জন্যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ এগুলো যাতে আলাদা আলাদা ফাংশন করে। এই জন্যে এখানে যেটা এখন সংস্কার কমিশন থেকে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব এনসিসি গঠন করা, তাই না, সাংবিধানিক কাউন্সিল যেটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল, আতর ভাই এগুলো তো আমরা একমত হয়েছি। এই সমস্ত ব্যাপারগুলোর বিপরীতেও তো অনেক যুক্তি দিচ্ছে যারা এর বিরোধিতা করছে। যেমন ধরেন যে এনসিসির ব্যাপারে বলছে যে এই যে একটা নির্বাহী বিভাগ, এখানে যে নির্বাহী বিভাগের যে একটা ক্ষমতা সেটা একটা ভাগাভাগি হয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রীর প্যারালালি আরেকটা বডি দাঁড়িয়ে যাচ্ছে এনসিসি। ঠিক সেইভাবে যে সংখ্যানুপাতিক যে পদ্ধতি, তারা বলছে যে এইভাবে যদি মানে যারা জিতে আসতে পারবে না তারাই সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছে। এইগুলোর কি যুক্তি দেবেন আপনারা? না, যারা ভোট পাবে, তাই না, ভোটের তো আপনাকে মূল্য দিতে হবে। যারা মনে করে যারা বেশি ভোট পাবে তারা পার্লামেন্টে বেশি আসন পাবে, যারা বেশি ভোট পাবে তারাই সরকার গঠন করবে। এখানে তো যারা জিততে পারবে না প্রশ্নটা এমন না। এখানে প্রশ্ন হলো আমরা প্রত্যেকটা ভোটারের ভোটকে আমরা মূল্য দিতে চাই। আর যারা মনে করছে যে পেশি শক্তি, কালো টাকা ব্যবহার করে অতীতের মতো জিতে আসবে, তারাই মূলত এর বিপক্ষে। আরেকটা বিষয় হলো এনসিসির বিষয়টা আপনারা যেভাবে অনেকে ব্যাখ্যা দিচ্ছে, এনসিসির তো কোনো আলাদা ক্ষমতা থাকবে না। এনসিসি হলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগের প্রস্তাব করবে। তো এখানে নির্বাহী বিভাগে তো তারা কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাহী বিভাগের ফাংশন করবে। এখানে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে এই জাতীয় যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলোর প্রধান প্রস্তাব করবে এনসিসি। এরা তো নির্বাহী বিভাগের কাজে কোনো হস্তক্ষেপ করবে না। অতএব এখানে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হবে এমন প্রশ্ন তো অবান্তর। এটা আপনারা মনে করেন। আতর ভাই আপনি সঙ্গেই থাকুন, আরেকটি বিরতিতে যেতে হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে আরেকটি বিরতিতে। বিরতির পর স্বাগত আরও একবার। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতর রহমান। আতর ভাই, আমরা একদম শেষ পর্বে আছি। একটা সহজ প্রশ্ন, এই যে আপনাদের মধ্যে মতামত অনেকগুলো আয়োজন হলো এই মানে ঐকমত্য কমিশনে, সবাইকে নিয়ে ইন্ডিভিজুয়ালি হলো, দলগুলোকে নিয়ে বসেছিল। এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, অনৈক্যের ব্যাপারটাও অনেক, বিশেষ করে আপনারা বা অন্য দলগুলো যেগুলোকে মৌলিক বলছেন, মানে এখানে যদি মানে একমত যদি না হয় শেষমেশ দলগুলো, তখন কি হবে? আপনারা কি করবেন? দেখেন, আসলে এখানে তো বিষয়টা দলগুলোর না। আমরা যেটা মনে করি যে জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এখন এই যে বর্তমান সরকার, অর্থনৈতিক সরকার যে কমিশনগুলো করেছে, তারা তো চট করে এমনিতেই কিছু প্রস্তাব আনে নাই। তারা অনেক মহলের সাথে আলাপ আলোচনা করে আগামীতে যাতে দেশটা সঠিক ধারায় চলতে পারে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং এখানে যাতে সবগুলো প্রতিষ্ঠান সঠিকভাবে ফাংশন করতে পারে, এই জন্য প্রস্তাব নিয়ে এসেছে। এখানে তো কোনো দলের দিকে তাকানো হয় নাই। এখন দেখেন, এখানে একটা প্রস্তাব করা হয়েছে যে প্রধানমন্ত্রীর 2 মেয়াদের বেশি যাতে একজন প্রধানমন্ত্রী থাকতে না পারে। আমরা এখানে সবাই একমত হলাম, প্রায় 95% দল একমত হলাম যে না, ঠিক আছে, 10 বছরের জন্য একজন জীবনে হয়তো প্রধানমন্ত্রী হতে পারবে, এই ব্যাপারে একমত হলাম। কিন্তু দেখা গেল 1-2টা দল এটা মেনে নিল না। এখন তারপরে যদি বলেন যে না, এখানে ঐক্যমত হয় না, এখন কি করার? এখানে তো তাহলে বোঝা গেল 1-2টা দল যদি কোনো জায়গায় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমাকে দেখতে হবে জনগণের ইন্টারেস্ট। আতর ভাই, এখানে একটা প্রশ্ন করি। ধরেন 1-2টা দলই এটার বিরোধিতা করছে, কিন্তু তারা তাদের এই বিরোধিতার জায়গা থেকে যে যুক্তিটার কথা বলতেছে যে প্রধানমন্ত্রী যে একজন রাজনীতিক, তিনি এই যে 2বারই প্রধানমন্ত্রী হইতে পারবে, এটা তার অধিকার হরণ, এটা তার পলিটিক্যাল রাইট, মানে এই কথাটারও তো মনে হয় যে একটা যুক্তি আছে। এই ব্যাপারে কি বলবেন? না, এখন আমরা বিগত দিনে কি দেখলাম যে এই কিভাবে কর্তৃত্ববাদী শাসন হয়, ফেসিবাদী শাসন হয়। একটা দলের মধ্যেও দেখা যায় একজন ব্যক্তির এমন পাওয়ার সেখানে তিনি প্র্যাকটিস করেন যে দলের মধ্যেও তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না।
এখন কোনো দল যদি মনে করে যে এক দলের মধ্যে দলের প্রধানকে এমনভাবে তারা ক্ষমতায়ন করবে যাতে দলের মধ্যেও তার ব্যাপারে কেউ কথা না বলতে পারুক, তাহলে তো এখানে আবারও তারা কর্তৃত্ববাদী শাসনের দিকে যাবে, তারা আবারও সেই ফেসিবাদী শাসনের দিকে যাবে। এটা তো অত্যন্ত স্পষ্ট ব্যাপার। একজন মানুষ 10 বছর প্রধানমন্ত্রী থাকার পরে আবার তাকে কেন আবারও প্রধানমন্ত্রী হতে হবে? এটার তো কোনো যুক্তি নেই। আচ্ছা আতাউর ভাই, ঠিক আছে, আপনি আপনার অবস্থান ব্যাখ্যা করলেন। আমরা যেহেতু শেষ মুহূর্তে আরেকটা প্রশ্ন একটু করে রাখি, মানে এটা অনেকেরই আগ্রহ। সাম্প্রতিককালে এই যে ঐকমত্য কমিশন বলেন, বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে যে আপনাদের এবং বাংলাদেশ জামায়াত ইসলামী বা ইসলামী যে দলগুলো, তাদের কথাবার্তায় একটা একই রকম সুর। মানে আপনাদের মধ্যে কি কোনো জোট হচ্ছে বা আপনারা কি একটা জোট সঙ্গী হচ্ছেন? মানে আগে তো মতাদর্শগত দেখা যেত যে অনেক একটা পার্থক্য, এখন কি আপনারা মানে মোটামুটি এক হয়ে গেছেন, এরকম কিছু? না, এখানে যারা আসলে দেশটা ভালো চলুক, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ সামনে গড়ে উঠুক, মানুষ তাদের অধিকার ফিরে পাক, তাই না, সকলে নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হোক, এটা যারা চাবে তাদের কথা একরকমই হবে। অতএব এখানে আমরা এখানে যারা ইসলামের সৌন্দর্যের আলোকে আমরা এখানে রাজনীতি করি, ইসলামের সৌন্দর্য দ্বারা প্রতিষ্ঠা করতে চাই, দেখবেন শুধু জামাত এবং আমরা না, তাদের কথা কাছাকাছি হবে। হ্যাঁ, যদি কেউ অন্য কারো লেজুরবৃত্তি না করে স্বাধীনভাবে রাজনীতি করে, আমার মনে হয় স্বাধীনভাবে যারা দেশের সাথে জনগণের কল্যাণে রাজনীতি করবে তাদের কথা একরকমই হবে। আর যারা অন্যদের লেজুরবৃত্তি করবে অথবা দেশের স্বার্থ বিরোধী নিজেদের স্বার্থে চিন্তা করবে, দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ চিন্তা করবে, তাদের কথা আবার ভিন্ন হবে। অতএব এখানে আমাদের কথা, জামাতে ইসলামীর কথা, আবার এনসিপির কথাও অনেক সময় আমাদের সাথে মিলে যায়, আরও দু একটা দল আছে তাদের কথাও মিলে যায়। হ্যাঁ, এখানে দেখতে হবে যে আসলে কারা দলীয় স্বার্থে কথা বলে, ব্যক্তি স্বার্থে কথা বলে, গোষ্ঠী স্বার্থে কথা বলে, আর কারা দেশের স্বার্থে কথা বলে। আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলি, এই জন্যই আমাদের কথা মিলে যায়। মাওলানা গাজী আতাউর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।